একটা মানুষ যতই চালাক হোক, যদি সে অন্যায় করে, ভুল পথকে চালাকি করে সঠিক বানানোর চেষ্টা করে, দিন শেষে সে ঠিকই বুঝতে পারবে তার ভুলটা কোথায় ছিল। অন্যায়ের ফলাফল সে পাবেই, স্বাভাবিকভাবে এটাই হয়। অন্যায় বা খারাপ কাজ করা খানিকটা ম্যাজিকের মতো, একবার করা শুরু করলে কখন যে সেটা নিজের কাছে ন্যায় মনে হয়ে যাবে বুঝতেই পারা যায় না। অন্যায় বা খারাপ কাজের আরেকটা বড় ইফেক্ট হলো বিবেকহীন হয়ে যাওয়া। যারা বেশি বেশি খারাপ কাজ করে, লক্ষ্য করবেন তাদের কাছে বিবেক নেই। এই যে এত কিছু বলছি, এই সব কিছুকে কেন্দ্র করেই আজকের মুভি, বলা যায় আন্ডাররেটেড। খুব পরিচিত কোনো ফেস এখানে নেই, কাহিনী ডিফারেন্ট করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমার কাছে মুভিটা অ্যাভারেজ লেগেছে, বাট আপনাদের কাছে ভালো লাগতে পারে, কারণ আমি কাহিনীটাকে সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। মুভির ভিতরে কিউট একটা টিয়া পক্ষী রয়েছে, তাই বলে যে কিসিং, নিউড বা ভালগার সিন আছে তা একদমই নয়, আর থাকলে তো আমি আপনাদের দেখাবো না। রাজাজি, সেদিক থেকে সবাই মিলেই এনজয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাকি ক্রাইম থ্রিলার মুভি তো একটু অ্যাটেনশন দিতে হবে, তা না হলে সাসপেন্স গুলো বুঝতে পারবেন না। কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার তামিল মুভি নাম থুড়িকুম কাড়াঙ্গাল এর ব্যাপারে। তো মুভির সিন শুরু হয় চেন্নাইয়ের বাস স্ট্যান্ডে। ক্যামেরা একটা মুরব্বীকে ফোকাস দেয়। বাস থেকে নেমে মুরব্বী কাউকে ফোন দিচ্ছে, কিন্তু ফোনটা বন্ধ বলছে। সে আবার ট্রাই করে, আবার বন্ধ বলার কারণে মুরব্বীর চোখে মুখে একটা টেনশনের ছাপ দেখা যায়। সেই সময় একটা অটোওয়ালা আসে। চাচা কই যাবেন? মুরব্বী বলে, বেটা আমি তো আমার ছেলের কাছে যেতে এসেছি, কিন্তু ওর তো ফোন বন্ধ বলছে। ভাইসাব জিজ্ঞেস করে কোথায় থাকে সে। মুরব্বী জায়গার নাম বলতে পারে না। ছেলে বাস থেকে নেমে পেট্রোল পাম্পের পাশে দাঁড়াতে বলেছিল। ভাইসাব বলে, ও আচ্ছা, ওই পাশে গিয়ে খারান, আপনার ছেলে এসে যাবে, বলে সে চলে যায়। মুরব্বী ওপার যাক, সিন কাট করে ক্যামেরা সামনে আনে মুভির অন্য আরেক ক্যারেক্টার, নার্কোটিক্স ডিপার্টমেন্টের আইজি মিস্টার দেবরাজকে। মধুরাই ট্রেন থেকে অনেকগুলো পাতার নৌকা পাহাড় তলি যায় ও মীরা, ওইটাই পেয়েছে। হ্যাঁ ওইটাই, বুঝেছেন না? আচ্ছা, সেটার ব্যাপারেই বলছে যে এর সঙ্গে জড়িত কারা কারা বা কত বড় র্যাকেট এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হবে। খুব তাড়াতাড়ি সেই গ্যাংকে ধরে ফেলবে। মিডিয়াকে এসবই বলছে। ধরুক, সে ধরতেই পারে, সে অধিকার তার রয়েছে। ক্যামেরা এখান থেকে কাট করে কিছু টিকটকার, জায়েদ খান, আলম কাকাদের, অনেকগুলো ছাগলদের দেখায়। এরপর বিচে নিয়ে আসে। তো মানুষ এখনো কাজে আসেনি। সকাল সকাল একটা গাড়ি দাঁড়িয়ে ক্যামেরা লাল টুকটুকিকে দেখিয়েই সময় পার করে। একটু পর লোকজন কাজে আসে। গাড়িটা সেম জায়গাতে সেম ভাবেই আছে। দেখতে দেখতে বেলা গড়তে থাকে, না গাড়ি নড়ছে না। জেলেদের সন্দেহ লাগে, লোকাল থানাতে খবর দেয়। একটু পর থানা থেকে একটা গাড়ি আসে। অফিসার বের হয়ে গাড়ি দেখতে যায়। ও কাকা, ভিতরে তো হুররম আর জাহাপানাও থাকতে পারে, একটু সাবধান। যাক, তার বসকে বলে, স্যার ভিতরে একটা মেয়ে দেখা যাচ্ছে। বস আশপাশটা ভালো করে দেখে গাড়ির নাম্বার দিয়ে ডিটেলস বের করতে বলে যে এটা কার গাড়ি। বুদ্ধিমানের কাজ। কন্ট্রোল রুমে জানালে তারা নাম্বার থেকে জানতে পারে এটা নার্কোটিক্স ডিপার্টমেন্টের আইজির গাড়ি। বস আইজিকে ফোন করে সবকিছু বলে দেয়। একটু পর আইজি সেখানে চলে আসে। ততক্ষণে এরা দরজা খুলে ফেলেছে। আইজি দেখে তার মেয়ে, বেটি রেখা বলে কাঁদতে লাগে, মানে সে মারা গেছে। মেয়ের লাশ দেখে কোন বাবা ঠিক থাকতে পারে? সে পড়ে যেতে লাগে। অফিসাররা তাকে ধরে। আইজির চোখের সামনে ভেসে ওঠে সেই ছোট্ট মেয়েটা, এখন লাশ হয়ে তার সামনে পড়ে আছে। কিছু করার নেই। বডি পোস্টমর্টমের জন্য নেওয়া হয়। আইজির বাড়িতে শোকের ছায়া। পরের দিন পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে ইন্সপেক্টর রাজা তার কাছে আসে। স্যার, আমরা সেখানে যাওয়ার কমসে কম 8 ঘন্টা আগে সে মারা গেছে। বিষের কারণে মৃত্যু ঘটেছে। এখন কেউ এসির মাধ্যমে প্ল্যান করে তাকে মেরেছে, নাকি ও একা একা করেছে বুঝতে পারছি না। যদি প্ল্যান করে কেউ করে থাকে তাহলে সে অবশ্যই খুব স্মার্ট। আইজি বলে, যদি স্মার্ট হতো তাহলে ক্রাইম করতো না। আর আমার মেয়ে কেন একা একা মরতে যাবে? পাবলিক জানাজানি হলে আসামি সাবধান হয়ে যাবে। এই জন্য তুমি এই কেস কনফিডেন্সিয়াল রাখবে আর ভিতরে ভিতরে ইনভেস্টিগেশন করবে। আমি তোমার বসের সঙ্গে কথা বলবো, সবাই জানুক এটা আত্মহত্যা ছিল। ওকে আগে ধরো, তারপর আমি সিদ্ধান্ত নিব বাবা হয়ে শাস্তি দিব নাকি আইজি হয়ে। ওকে স্যার। ওখান থেকে সিন কাট করে একটা খালি মিলে নিয়ে আসে। আর এখানে ফাঁকা জায়গায় বাইক বুম বুম করতে করতে একটা ছেলে আসে। এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার, না হিরো আলমের কথা বলবো না, চিন্তা করেন না। তো ইনি হলেন মুভির হিরোই বলতে পারেন, বিমল অর্থাৎ ভেট্রি। আগে এখানকার সিচুয়েশন দেখি, পরে বলছি ভাই কে বা কি করে। ঠিক আছে, আশেপাশে কেউ নাই। একটু পর চারদিক থেকে কিছু হাঁটু ভাঙার জুতো খন্ডে তো এগুলো আসে, ডায়লগ মারে। তারপর ভাইকে মারতে আসে। সে তো হিরো, একটু বিল্ড আপ দিতে হবে না? বা একটু বিল্ড আপ দেয়। তারপর রুমালটা মুখে পরে নিয়ে বলে সে নাকি চায়না থেকে রিসেন্টলি এসেছে, চেক করে তার নাকি করোনা ধরা পড়েছে। সে যদি হাসি দেয় তাহলে সবাই শেষ, এই জন্য হাসি দেওয়ার ভান করে। তারা সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। মিউজিক। আর কি তা কয়, চলুন আগে যাই। ক্যামেরার সামনে একটা কুটু পারাটা নামে ইউটিউব চ্যানেলের ব্যানার আসে। তার পাশেই কিছু পার্টির লোক কাউকে তাদের কেলানো আর কথাবার্তা শুনে বুঝতে পারি এই চ্যানেলে মেয়রকে নিয়ে আবল তাবল কথা বলা হয়েছে। এই জন্য মেয়রের লোকজন তাকে পেটাচ্ছে। আমাদের হিরো তখনই এসেছে, কিন্তু ধোলাই হচ্ছে বলে সে চেপে যায়। আর যে ভাই সাহেব মার খাচ্ছে, মুভির অন্য আরেক ক্যারেক্টার। অনেক মুভিতে তাকে কমেডি সিন করতে দেখেছেন, সতীশ অর্থাৎ ভেট্রির বন্ধু কাম চ্যানেলের পার্টনার আন্না মালাই। আমরা মালাই বলে ডাকবো, ঠিক আছে? লোকজন চলে গেলে ভেট্রি ভিতরে আসে। কিরে কি হয়েছে বে?
এমন বাদরের মতো লাল দেখাচ্ছে কেন? মালাই বলে, শালা মার খাওয়া শেষ আর তুই এখন আসছিস? তোকে কত করে বলেছি রাজনেতাদের পিছে লাগতে যাবি না, তোর জন্য আমায় মার খেতে হলো। তো ব্যাপার হলো এটা তাদের ইউটিউব চ্যানেলের অফিস, দুজন মিলে একটা চ্যানেল চালায়, সমাজের বিভিন্ন প্রবলেম ভিডিওতে তারা তুলে ধরে, যার কারণে এমন অনেক প্রবলেম ফেস করতে হয় যেটা একটু আগে হিরো করে আসলো, এই আর কি। দেখুন তাদের চ্যানেল, যেখানে সাবস্ক্রাইবের অভাব নেই, ভিউর অভাব নেই, আর আমাদের চ্যানেল দেখুন, থু এমন জীবন, ভিডিও দেখছে এতগুলো মানুষ, অথচ তাদের দিয়ে আমি আজ পর্যন্ত সাবস্ক্রাইব করাতে পারলাম না। না জানে কি করলে এই লোকটা সাবস্ক্রাইব করবে। আরে আরে ও কাকা, কাকে দেখছেন? আপনাকেই বলছি, আপনি তো এখনো সাবস্ক্রাইব করেনি না? কপাল আমার। কাহিনীতে আসি, চলুন একটু হিরোর পরিবার থেকে ঘুরে আসি। এই সাজালো গোছালো পরিবারটাই হিরোর রিটায়ার্ড বাবা, যে আগেই মোটামুটি কামিয়েছে, এখন আর সমস্যা নেই, শাসন করার জন্য মা, আর দুষ্ট ঝগড়ার জন্য ছোট বোন। বোনের ক্যারেক্টার যে কেন আমার চোখের সামনে আসে, কুল বেটা কুল। যাক, তো আন্টির রাগের কারণ হলো ছেলে সারাদিন কি সব করে বেড়ায়, বয়স হয়েছে, তাকে এখনো কাজ করতে হয়, তো এর জন্য কি করতে হবে, এই সব কিছু বাদ, তার জন্য মেয়ে বাছাই করা হয়েছে, তাকে দেখতে যেতে হবে। ছেলে এখন বিয়ে করবে না, না করুক, তারপরও তাকে দেখতে যেতে হবে। পেট্টি বলে, ঠিক আছে চলো, তারপরে গিয়ে আমি দেখাবো নি মজা। ওদিকে ইন্সপেক্টর স্পটে এসে ভাবছে গাড়ি যেখানে পাওয়া গেছে সেখানে গাড়িটা এলো কিভাবে, সেটা দেখতে রোড ম্যাপ গুলো ভালো করে চিহ্ন করে নাই। একটু পর তার একটা সহকারী এসে বলে, স্যার আপনি যেমনটা বলেছিলেন ওখানে যাওয়ার যত রাস্তা রয়েছে আশেপাশের 5 কিলোর সব ফুটেজ আমি চেক করেছি, 6টা সিগন্যাল ছিল, তার মাঝে একটা সিগন্যালে গাড়ি যাওয়া দেখা গেছে, যে রোড দিয়ে গাড়িটা গেছে সেটার আবার একটা সিগন্যালের ক্যামেরা অফ থাকায় তারপরে কি হয়েছে সেটা দেখা যায়নি। আর স্যার রেখার ফোনের ডিটেলস আসতে আর একটু সময় লাগবে, যে রোড দিয়ে গাড়ি গেছে এখন তো সেটা ফলো করলেই হবে। ইন্সপেক্টর সেটাই দেখছিল, প্রতিটা সিগন্যাল পার হতে কত সময় নিয়েছে সবকিছু চেক করে সে ফুটেজ দেখে। একটা সিগন্যালে ক্যামেরা কাজ করছিল না, জেনে নাই এটা কোন এরিয়ার ছিল। অফিসার বলে, রাজার মাথায় কিছু একটা আসে। রাতের বেলা ক্যামেরা মুরব্বীর কাছে নিয়ে আসে, মাজারে বসে আছে একজন, খাবার দেয়, দাদু নেয় না। তার সঙ্গে থাকা অন্য মুরব্বীরা বলে, আর ভাই সাহেব নিন, আমরাই আনিয়েছি, গত 4 দিন হলো আপনি এখানেই পড়ে আছেন, ছেলেকে তো এভাবে খুঁজলে পাবেন না, কোথায় পড়ে কোথায় থাকে অন্তত এটুকু না জানলে এত বড় শহরে কিভাবে খুঁজবেন, আগে খেয়ে নিন, তারপর চিন্তা করা যাবে কি করবেন। বাপের মন কি আর তাই মানে, ছেলেকে খুঁজতে এসেছে পাচ্ছে না। দাদুর ফোন বেজে ওঠে, রিসিভ করলে এপার থেকে তার মেয়েরা কথা বলে, যেই বলে, বাবা ভাইয়ার সঙ্গে কি দেখা হয়েছে? ভাইয়ার কথা বলাতেই দাদু কান্না করে দেয় যে তার খোঁজ সে পায়নি। শুনে তারাও কান্না করতে থাকে, ভাইয়া কোথায়, আমরা ভাইয়াকে দেখবো। বাপ মেয়ে কাঁদছে, দাদু তাদের সান্ত্বনা দেয় যে সে তাকে খুঁজে নিয়েই বাসায় আসবে, তারা যেন চিন্তা না করে। মানে গ্রামে তাদের রেখে দাদু ছেলের সঙ্গে দেখা করতে সেই রাতে বাসে উঠেছিল, সকালবেলা শহরে নামার পর থেকে তার ছেলের ফোনটা অফ বলছে, কান্নাকাটি করতে করতেই ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে সিন চার্চ থেকে শুরু হয়। আইজি চার্চে এসেছে, ভিতরে এসে মাদারের সঙ্গে দেখা করে। রেখা এখানে আসতো রোজ, এখানে বিভিন্ন লোকের সেবা করত। আইজি বলে রেখা তাকে কিছু বলেছে কিনা, বা কোনো প্রবলেম নিয়ে সে তাকে আপসেট দেখেছে কিনা, বা তার সঙ্গে কোনো কিছু কথা বলেছে কিনা। মাদার বলে, না এমন কিছু না, রেখা তাকে কিছু বলেনি, আর ও ভয় পাওয়ার মতো মেয়ে না, রেখা খুব সাহসী আর উদার মনে একটা মেয়ে ছিল। চার্চে সে আর হেলেন সব থেকে বেশি সেবা করতো মানুষের। হেলেন নামটা মাথায় রাখেন, আইজিও রাখে। হেলেনের ব্যাপারে জিজ্ঞেস করলে মাদার বলে ও গোয়া গেছে চার্চের টিমের সঙ্গে, কয়েকদিন পর ফিরবে। ও আইজি চলে যায়। ভেট্রিরা আসে পাত্রী দেখতে, ভেট্রির ভালো লাগছে না, সে বিয়ে করবে না, তাকে জোর করে আনা হয়েছে, তাই তার আগ্রহ নেই মেয়ে দেখার জন্য। ভিতরে গিয়ে পরিচয় পর্ব সেরে যে যার সিটে বসে যায়। মালাই মজা নিচ্ছে, মামা আসতে তুই না, সে কোনোভাবেই বিয়ে করবে না, মেয়েকে দেখবেও না। এর মাঝে পায়েলের ছম ছম আওয়াজ আসে, যা ভেট্রির মনের মাঝে ঘন্টির মতো বেজে ওঠে। কি 2 লাইন হবে নাকি? আর আপনাদের পছন্দ না আমি জানি, তারপরে বলছি, তোমার পায়েলের ছমছম আওয়াজ আমায় করলো তলা, পর্দা সরিয়ে সামনে এসো প্রিয়, অন্ধকার এই মন করে দাও উজালা। হায়, যখন তুমি এলে সামনে মনে হলো যেন আমি দুনিয়া গিয়েছি ভুলে, যখন তুমি এলে সামনে মনে হলো যেন আমি দুনিয়া গিয়েছি ভুলে। আরে কে সেই বণিক, কে সেই শিকারী, কে সেই জওহরি, যে আসমান থেকে এমন চাঁদ এনেছে তুলে। তাকে দেখে আমি উদাস হলাম, মাতাল হলাম, পাগল হলাম ওই রূপে। তাকে দেখে আমি উদাস হলাম, মাতাল হলাম, পাগল হলাম ওই রূপে। আরে কেউ আমারে ধর, না জানি আমি স্বপ্ন ভেবে ঝাঁপ মেরে দিই কূপে। ছেলে তো হা করে তাকিয়ে আছে। ও ভাই এমনি দেখো না, চোখে ছানি পড়ে যাবে তো। পাশ থেকে মামা বলে, ভাগ্নে মেয়ে পছন্দ হয়েছে? দাঁত কেলে ভেট্রি বলে, জি হয়েছে। শুনে মালাই তো অবাক, এই বিয়ে করবে না, মেয়েকে দেখবেই না, আর এখন মেয়ের চক্কর। বাবু ভাইয়া মেয়ের চক্কর, মেয়েদের মাঝে চুটকি মেরে মন পাল্টে দেওয়ার জাদু আছে তো। যাক, সবাই তো খুশি। বাট যখন মামা মেয়েকে জিজ্ঞেস করে, কি বেটা তোর ছেলে পছন্দ হয়েছে? মেয়ে বলে, না ছেলে পছন্দ হয়নি আমার। ময়ে 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 কাঁচা গুড় উপর হাত পড়লে যেমন হয়, বেচারার মুখটা তেমন হয়ে গেছে। ছি, কি সব যে বলি আমি। যাক, পরের দিন 2 বন্ধু মিলে মিশা যে ব্যাংকে জব করে সেখানে আসে। মিশা তার ফ্রেন্ডকে বলছে, ওই দেখ ওই সেই ছেলে। ভিতরে যাবে, ভেট্রির ডাক দেয়, এক্সকিউজ মি মিস। কি হয়েছে? আমি জানার জন্য এসেছি আপনি কেন আমায় রিজেক্ট করেছেন।
দিদি কিছু বলে না, তার ফ্রেন্ড বলে কোনো কারণ নেই, এমনি এমনি রিজেক্ট করছে, জান তো আপনারা যান। লম্বা কথাবার্তা হয়, দিদি কিছুই বলে না। ভেট্রি বলে কারণ না জানা অব্দি আমি পিছু ছাড়ছি না, দেখা যাবে, বলে সেদিনের মতো চলে আসে। ওদিকে ইন্সপেক্টর সেই এরিয়াতে যায় খোঁজ নিতে যেখানে ক্যামেরা অফ ছিল। ডিউটিতে থাকা অফিসারদের জিজ্ঞেস করলে তারা বলে ক্যামেরার একটু প্রবলেম হয়েছে, ঠিকাদারদের বলা হয়েছে, ওরা সময় নিচ্ছে। রাজা বলে তাহলে অমুক দিন এখানে ডিউটিতে কে ছিল? তারা কারিকারান নামে একজনের কথা বলে। রাজা পরের দিন তার বাড়িতে যায়। তুমি অমুক সিগন্যালে ডিউটিতে ছিলে অমুক দিনে? জি স্যার। একটা গাড়ি তোমার সিগন্যাল দিয়ে পার হয়েছে। স্যার হাজার হাজার গাড়ি, আমি কটার কথা মনে রাখবো? রাজা বলে অন্য গাড়ির কথা আলাদা, ওই গাড়ির ভিতরে একটা মেয়ের বডি নিয়ে যাওয়া হয়েছে। এই গাড়ি অনেক কয়টা সিগন্যাল পার হয়ে এসেছে, যেখানে প্রতিটা সিগন্যাল পার হতে সময় লেগেছে 7 থেকে 10 মিনিট, কিন্তু তোমার সিগন্যাল পার হতে ওর সময় লেগেছে 30 মিনিট। কেন, কি হয়েছিল তোমার সিগন্যালে সেদিন? কারিগরান একটু ভাবে, তখন কিছু একটা মনে পড়ে। স্যার গাড়িটা কি লাল কালারের ছিল? রাজা বলে হ্যাঁ হ্যাঁ একদম। কারিগালান বলে স্যার হুট করে গাড়ির সামনে একটা 2 হুইলার এসে যায়, যাতে একটা মহিলা ও তার মেয়ে ছিল, তো তারা পড়ে গেছিল, আমরা সেদিক সামলাতে গিয়ে গাড়িটা সেখান থেকে পালিয়ে যায়। শুনে তো রাজা রেগে যায়, কি যাতা বলছো, তুমি কি অফিসার নাকি? কারিগালান বলে স্যার দোষটা মহিলার ছিল, এই জন্য আমরা তাকে নিয়েই ব্যস্ত ছিলাম, আর তাছাড়া এমন বড় লোকদের ধাওয়া করে তো আমরা ধরে ফেলি, কিন্তু উপর থেকে ফোন এলে তারা ছেড়ে চলে যায় আর আমরা ফেসে যাই মাঝখানে। রাজা বলে তাই বলে তুমি ছেড়ে দিবে, একটু চেকও করবে না? আচ্ছা গাড়ির ভিতরে কে ছিল বলো? স্যার আমি তো গাড়ির ভিতরে লক্ষ্য করিনি। রাগারাগি করে ইন্সপেক্টর বলে ভালো করে চিন্তা করো, আর কিছু মনে পড়লে আমায় জানিও, বলে সে বের হয়। কারিগালান জিজ্ঞেস করে স্যার কে ছিল ওই মেয়ে? রাজা বলে আইজি দেবরাজের মেয়ে। শুনে কারিগালান কিছু একটা ভাবে আর সিন কাট করে কয়েকদিন সামনে আসে। ক্যারেক্টার যেই হোক যেমন হোক গাড়ি দামি হতে হবে, তাহলেই তো হবে। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার মাটন রাভি। কাজ কি একটু পরে বুঝতে পারবেন। খুব মুড মোশন নিয়ে ভিতরে আসে, তারপর অনেকগুলো লোক সেখানে পুজো মুজো করে, তারপর কাটাকাটি শুরু করে দেয়, এরপর রান্না শুরু করে দেয়। অনেকগুলো হান্ডি পাতিল রান্না হচ্ছে, বেশ কিছু গাড়িও আসে। রান্না শেষ হওয়ার পর ঢাকনা উঠালে আমরা বুঝতে পারি এগুলো বিরিয়ানি। তো এটা হলো রাভি ভাইয়ের বিরিয়ানি হাউস। এখানে রান্না হয় এই সবগুলো বিরিয়ানি ডেস্কি শহরের বিভিন্ন দোকানে দোকানে যায়। এর নাম শিবা, যে এই সব কিছুর খেয়াল রাখে। একজন এসে বলে রাভি ভাই তোমায় ডাকছে। মাটন রাভি এই সব কিছুর মালিক, বিরিয়ানির বিজনেস চালায়, এই জন্য সবাই তাকে মাটন রাভি বলেই চেনে। ভাই আমায় ডেকেছো? রাভি বলে তোকে যে কাজ দিয়েছিলাম সেটা কি ঠিকঠাক করেছিস তো? জি ভাই। কেউ জানে না তো? না ভাই না। রাভি উঠে ওই হাত দিয়ে একটা থাপ্পড় মারে। হ্যাঁ রামজাদা, তাহলে ও কি করে জানলো? আমরা দেখি কারিগালান সেখানে। শিবা চেয়ে থাকে আর ক্যামেরা এর পেছনের ঘটনা আমাদের দেখায় যে সেদিন হুট করে তাদের গাড়ির সামনে একটা স্কুটার এসে যায়, যাতে একটা সিন তৈরি হয়ে যায়। কারিগালান তাদের থামায়, ভিতরে লক্ষ্য করে দেখে একটা মেয়ে। তার সন্দেহ হয়, জিগাইলে এরা বলে তাদের বোন, বাট সে তো বুঝতেই পারে কোনো ঝামেলা আছে, সবাইকে সাইড হতে বলে, গাড়ি ছাড়বে না। এরা চাকু বের করে যে একে মেয়ে তারপর পার হয়ে যাবে, কিন্তু শিবা থামায় যে না, পুলিশের লোক, ঝামেলা হবে। এদিকে এই গাড়িও ছাড়বে না। ধুম করে শিবা তার গলা থেকে চেন খুলে কারিগালানের গালায় পরে দিয়ে বলে আমি কিছু দেইনি আর আপনিও কিছু জানেন না, আমাদের যেতে দিন। এমন করে তারা সেদিন সেখান থেকে চলে এসেছিল। পরে যখন হারামি কারিগালান জানতে পারলো যে এটা আইজির মেয়ে, এই জন্য এখানে এসেছে একটু ভয় দিতে বা মাল পানি খেতে। রাভি কারিকে অনেকগুলো টাকা দেয় আর বলে আমি আশা করছি আর কখনো আমাদের দেখা হবে না, এরপর যদি তুই এখানে আসিস আমি ভুলে যাব তুই কে। শিবাকে শাসায় আর যেন কোনো কাজ ভুল না হয়। সিন দিদির কাছে আসে, সে ছেলেকে না করেছে, এই জন্য তার মাও একটু রেগে আছে। এর মাঝে ছেলের মেসেজ আসে, সে দেখা করতে অনুরোধ করছে, তা না হলে ফোন করে বিরক্ত করবে। মিশা তার বান্ধবীকে নিয়ে দেখা করতে যায়। লম্বা কথাবার্তা এখানেও হয়, ভাই ফ্লার্টিং করে। তারপরেও দিদি বলে না সে তাকে কেন অপছন্দ করেছে। সেখানকার কথা শেষ করে বেটটি তার বন্ধুদের কাছে আসে। চায়ের দোকানে বসে সবাই আড্ডা দিচ্ছিল। আমরা দেখি ওই সেই মুরব্বী সেদিক দিয়ে যেতে মাথা ঘুরে সেখানে একটু পড়ে যেতে লাগে। বেটটির দেখতে পেয়ে এগিয়ে আসে, আরে কাকা আপনি ঠিক আছেন তো? ধরাধরি করে তাকে বসায়, তারপর একটু চাটা খেতে দেয়। বেটটি বলে কাকা কোথায় যাবেন, আমরা কি রেখে আসবো? কাকু বলে এই শহরে তার কেউ নেই, সে এখানে তার ছেলেকে খোঁজার জন্য এসেছে, কিন্তু তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, তার কোনো যাওয়ার জায়গাও নেই। এদের বেশ খারাপ লাগে। বেটরি বলে কাকু এইভাবে তো আপনি কোনো মানুষকে খুঁজে পাবেন না, আপনি কি পুলিশকে জানিয়েছেন? সে তো তাও জানে না। পরে বেটরি তাকে নিয়ে একটা মিসিং কমপ্লেন করায়। এরপর তাকে নিয়ে তাদের স্টুডিওতে এসে ভিডিও বানায়। বেটরি সবার সঙ্গে কাকুর পরিচয় করিয়ে দেয় আর তার ব্যাপারে বলে, তার প্রবলেমের ব্যাপারে বলে। তারপর তার ছেলে যার নাম সামির ছবি দেখিয়ে বলে আপনারা কেউ যদি এর ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন প্লিজ আমাদের জানান, খুব ছোট থেকে ছোট কোনো ইনফরমেশনও যদি জানেন আমাদের জানান, খুব উপকার হবে। ভিডিওটা অনেকেই দেখে, অনেক জায়গায় ছড়িয়ে যায়, এই অনেকের মাঝে মিশাও দেখে। ওদিকে ইন্সপেক্টর রেখার কিছু ফ্রেন্ডসদের কাছে যায়, তারা রেখার ব্যাপারে খুব ভালো বা বেশি কিছু জানে না, বা তাদের মাঝে একজন বলে সামির নামে একটা ছেলের সঙ্গে রেখা নাকি তাকে একবার জাস্ট পরিচয় করিয়ে দিয়েছিল, হয়তো ছেলেটা তার কোচিং ফ্রেন্ড, আর এরা কেউ তার কোচিং এর সঙ্গে অ্যাডজাস্ট নয়। রেখা যেখানে পড়ে হয়তো ওই ছেলেটা সেখানকারই ফ্রেন্ড হবে, এর বেশি কিছু তারা জানে না। বাকি রেখা খুব ভালো মেয়ে, সোশ্যাল কাজ করে, সবাই পজিটিভটাই বলে।
রাজার কাছে এখন নাম এসে দাঁড়ালো সামির। কে এই সামির? রেখার সঙ্গে এর কি সম্পর্ক? মাঝে আরো কিছুদিন পার হয়ে যায়। মিশা ভেট্রির মেসেজ পড়তে পড়তে বা ইউটিউবে তার কাজ দেখে তাকে নিয়ে ভাবতে শুরু করেছে। বান্ধবীকে সেই ব্যাপারে বলে যে তাকে একটা চান্স দেওয়া উচিত। সেসব নিয়ে দুজন একটু ইয়ার্কি ফাজলামি করে। কথা বলতে বলতে মন্দির থেকে বের হচ্ছিল ওই সেই কাকু তাদের ডেকে বলে, বেটি আমার ফোনে ব্যালেন্স নেই, তোমরা কি একটু ফোনটা দিবে, আমি 1 মিনিট কথা বলবো। মিশা নাম্বার বলতে বলে। কাকু নাম্বার বলা শুরু করতেই মিশা বুঝতে পারে এটা তো কার নাম্বার, কল দেয়। ভেট্রি মনে করে মিশা কল করেছে, তাই খুব খুশি। রিসিভ করলে কাকু কথা বলে, বেটা আমি সামিরের বাবা, ওর কি কোনো খবর পাওয়া গেল বেটা? ভেট্রি বলে, কাকু এসব তো তাড়াতাড়ি করে হয় না, আমার কাছে এখনো কোনো নিউজ নেই, আমি খবর পেলে আপনাকে অবশ্যই জানাবো। কাকু বলে, বেটা আমার বাড়িতে যেতে হবে, মেয়েদের একা রেখে এসেছি তো, যদি একটু জানো আমায় প্লিজ জানিও। ভেট্রি বলে, আপনি চিন্তা করেন না, আপনি গ্রামে চলে যান, কিছু খবর পেলে আমি আপনাকে অবশ্যই জানাবো বলে ফোন মিশাকে দিতে বলে। ভেট্রি মিশাকে বলে, যদি আপনার কাছে একটু টাকা থাকে তো ওনাকে দিয়ে দিন, লোকটা অসহায়, আমি আপনাকে পরে ফেরত দিয়ে দিব। মিশা বলে, ঠিক আছে। কাকুকে 2000 টাকা দেয় যে আপনি বাসায় যান এটাই নিয়ে। দাদু ভেট্রির জন্য খুব দোয়া করে, বলে যে ছেলেটা অনেক ভালো, ব্যাস আর কি। পরের সিনে আমরা দেখি মিশা একটা ভিডিও পাঠিয়েছে ভেট্রির কাছে, যেখানে সে বলছে সে বিয়েতে রাজি, সে তাকে এখন বিয়ে করবে, কারণ তার ব্যাপারে একটু জানতে পেরেছে বা ধারণা নেওয়া হয়ে গেছে। তো মিয়া বিবি রাজি, এখন আমরা আর কি করি, চলুন একটু আলু বেগুন ভাজি। কি ভাজে খাওয়া শেষ, তারা একটু সামনে যায়। ওকে, এরা কই থেকে যেন যাচ্ছিল। মালাই বলে, ব্রো এই দেখ কেউ সামিরের ব্যাপারে কমেন্ট করেছে, ও নাকি ইম্প্যাক্ট IAS একাডেমিতে কোচিং করতো। ভেট্রি লোকেশন দেখতে বলে, লোকেশনে জুম হয় আর সেই সাথে সিন চলে আসে কোচিং সেন্টারে। রাজা খোঁজ নিতে অফিসে এসে সামিরের ব্যাপারে জিজ্ঞেস করার আগে স্যার বলে, স্যার ভেট্রি না আমার একটা ছেলে এসে তো খোঁজ নিয়ে গেল। কি খোঁজ নিয়ে গেল? কি বললো তারা? স্যার বলে, জি তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানে ভিডিও দেখে জানতে পারলাম সামির নিখোঁজ হয়ে গেছে। সামিরের তেমন কোনো ফ্রেন্ড এখানে ছিল না, রেখা আর হেলেন ছাড়া। রেখা তো মারা গেছে। রেখা মরার কথা শুনে তারা খুবই অবাক হয়, কারণ এই ব্যাপারে তারা জানতোই না। মালাই বলে, তাহলে হেলেন কই? স্যার বলে, হেলেন তো অনাথ ছিল, ওর বাড়ি ছিল না, ও সেন্ট জন চার্চ থেকে এখানে আসতো, ওকে জিজ্ঞেস করলে কিছু একটা জানতে পারবে। ভেট্রি বলে, আমরা কি সামিরের রুম বা বাসার ঠিকানা? স্যার বলে, ওর বর্তমান ঠিকানার ব্যাপারে তো কিছু লেখেনি, তাই আমরা কেউ জানি না। এগুলো রাজাকে শোনানোর মাধ্যমে আমাদের দেখানো হলো আর কি। কোচিং একাডেমি থেকে ভেট্রি বাড়িতে আসে, তার বাবা বসেছিল, সে কথা বলছে কিন্তু কাকু কিছু বলছে না। ভেট্রি জিজ্ঞেস করার আগে তার মা আসে, কিরে সারা জীবন মানুষের প্রবলেম নিয়ে ভাববি, নিজের পরিবার নেই নাকি তোর? তোকে কি এই জন্য বড় করেছি? ভেট্রি জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? কাকু বলে, না কিছু না। আরে বড় না কি হয়েছে? আরে কিছু না, তোর মায়ের কথা শুনিস না তো? আচ্ছা মধু কই? মানে তার বোন। মধুর কাছে গিয়ে দেখে সেও কান্না করছে। কিরে বোন কি হয়েছে, কান্না করছিস কেন? বাবা মন খারাপ, তুই এখানে কান্না করছিস, কি হয়েছে বলতো? আর কেক কোথায়, কেক এনেছিস? মানে আজ মধুর জন্মদিন। মধু বলে, ভাইয়া একটা ট্রাফিক পুলিশ আমাদের মেরেছে, বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কি? কিন্তু কেন? সিন পিছনে এনে আমাদের দেখায় যে পুলিশ গাড়ি চেকিং করছিল, সেই সিরিয়ালে এরাও ছিল। মধু ফোন চাপছে, তার হবু ভাবি মেসেজে তাকে জন্মদিনের উইশ করেছে, সেটাই বাবাকে বলছে। কাকু বলে, ও তো বিয়েতে রাজি হলো না, এখন তোকে মেসেজ করছে কেন? মধু বলে, তোমার ছেলেকে ছাড়ার পাত্র, ও রাজি করিয়েছে। এসব বলছে আর হাসাহাসি করছে। ঠিক তার সামনেই কারিগালান মাদার টোস্ট বিস্কিট একজন থেকে ঘুষ নিয়ে এদিকে তাকাতেই দেখে মেয়েটা ফোন ধরে আছে, একটু হাসাহাসি করছে। সে মনে করে মধু হয়তো ভিডিও করছে, বাট সে তো নর্মালি কথা বলছে। কারিগালান এসে তার ফোনটা কেড়ে নেয়। কি ফোন হাতে আছে বলে যাত্রা করতে হবে? এটা তো কিছু বুঝতেছে না। আরে কি করছেন স্যার? একজন আইনের লোক হয়ে যদি বেয়াদবি মার্কা কথাবার্তা বলে, এটা তো মানুষের কাছে আরো লাগে। ভিডিও করছিল কিনা তা চেক না করেই সে ফোনটা আশা দিয়ে ভেঙে ফেলে। কাকু রেগে যায়, আরে কি করেন আপনি এটা? জরিমানা দিন। তর্ক শুরু হবে। মধু বলে, বাবা ছাড়ো তো, এসব বেয়াদব মার্কা লোকদের সঙ্গে তর্ক করো না। এই সেরেছে। সে তাকে বকা দিল কেন? এই জেদ ধরে মধুকে একটা থাপ্পড় মারে। কাকু রাগ হলে কাকুকে ধাক্কা মেরে ফেলে দেয় আর হুমকি দিতে থাকে, আমার সঙ্গে লাগতে আসিস না বুড়ো। কাকু মধুকে বলছে, নাম দেখে নে। সে আরো ভাব দেখাতে থাকে, এই দেখ নাম, এই দেখ ভালো করে দেখে নে। এমন অনেকের নাম মনে রেখেছে কিন্তু কিছু করতে পারেনি, পারলে আমার ছিঁড়ে দেখাস। এই ঘটেছে আর কি। বলুন কেমনটা লাগে? বেটি চুপ থাকে। ঠিক আছে দেখা যাবে, আগে চল তোর কেক নিয়ে আসি, চল আমার সঙ্গে বলে মধুকে টেনে নিয়ে আসে। বাইকে উঠিয়ে মালাইয়ের সঙ্গে ফোনে কথা বলছে আর যাচ্ছে। মানে মালাই পার্সেল ডেলিভারির কথা বলে তার ঠিকানা জোগাড় করে ফেলেছে, সেটাই ভেট্রিকে বলছে। খুঁজতে খুঁজতে কারিগরানের বাড়িতে চলে আসে। মধু তো বুঝতে পারছে না এটা কোথায় এলো। গেট খুলতেই কাতল মাছ বের হয়ে আসে। কিরে পার্সেল এনেছিস নাকি? মধু পাটনে, ভাইয়া এই সেই। কি রে বলেছিলি না কি করবি? এই তো এনেছি, এবার দেখ। কারি কিছু বুঝে ওঠার আগেই বেডটি ঠাটিয়ে একটা এমন থাপ্পড় মারে চটকে গিয়ে পড়ে। আশেপাশে সবাই দাঁড়িয়ে যায়, কি হচ্ছে এখানে? এরপর ব্রো কারিগরানকে ইচ্ছে মতো মারা শুরু করে, খুব কেলায়, চটকায় ফেলে দেয়। মারটার খেয়ে তার অবস্থা খারাপ। বেডটি বলে, কি বে তোর নাকি কেউ ছিঁড়তে পারবে না, এবার ছিঁড়ে দে আমায়। ভালো হবে না কিন্তু। আবে চাল ছেড় বলছি। কারিগরান একটা চুল ছিঁড়ে দেয়। বেডটি আবার ধমক টমক দিয়ে সেখান থেকে চলে যায়।
ওদিকে এই কয়েকদিনের রিপোর্ট বিস্তারিত জানাতে ইন্সপেক্টর রাজা আইজির কাছে এসেছে। বলছে, স্যার রেখাকে আগে মারা হয়েছে, তারপর তার গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে বিচে। একটা সিগন্যালে গাড়ি একটা স্কুটারের সঙ্গে লেগে গেছিল, সেখানকার অফিসারের সঙ্গে কথা বলেছি, সে স্কুটি নিয়ে ব্যস্ত থাকার কারণে গাড়িটা সেখান থেকে পার হয়ে গেছে, সে কিছু দেখতে পারেনি বা গাড়ির ভিতরে কে ছিল বুঝতে পারেনি। আইজি নাম শুনে নাই সেই সিগন্যাল অফিসার কে ছিল। এরপর রাজা বলে, স্যার আমি রেখার কিছু বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পারলাম রেখা রিসেন্টলি সামির নামে একটা ছেলের সঙ্গে ঘুরতো, তারা একসঙ্গে আইএএস একাডেমিতে পড়তো। আমার মনে হচ্ছে ছেলেটার সঙ্গে রেখার একটু ঘনিষ্ঠতা। তার ব্যাপারে বেশি কিছু জানা যায়নি, শুধু কমিশনার অফিসে তার বাবা মিসিং রিপোর্ট করেছে জানতে পারলাম, আর তার বাবাকে সাহায্য করছে এখানকার লোকাল একটা ইউটিউবার। তাদের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক নেই, এমনি চ্যানেলের খাতিরে তারা সাহায্য করছে। আজি বলে, আমার সামিরকে সন্দেহ হচ্ছে, তুমি একটা কাজ করো, সামিরের ব্যাপারে খোঁজ খবর নাও, তার বাড়িতে যাও, গ্রামে যাও, তার নামে কোনো কেস আছে কিনা বা সে কেমন খোঁজ নাও, আর বিশেষ করে তার পরিবারের ব্যাপারে খোঁজ নাও। আমি এসপির সঙ্গে কথা বলছি, যাও। ওকে স্যার। রাজা চলে যায় আর আইজি কারিগালের নাম নিয়ে পড়ে থাকে। সিন কয়েকদিন সামনে আসে, ভেট্রি চার্চে এসেছে হেলেনের খোঁজে, একজনকে দেখে ডাকে, মুরব্বি। মুরব্বি এগিয়ে আসে। জি। ভেট্রি বলে, আমি হেলেনের সঙ্গে দেখা করতে এসেছি। কাকু বলে, সে তো গোয়া গেছে বেটা, 2-1 দিন পর ফিরবে। ভেট্রি বলে, কাকু ওকে আমার খুব প্রয়োজন, এটা আমার কার্ড, ও এলে একটু দিবেন যাতে আমার সঙ্গে যোগাযোগ করে। ঠিক আছে, ওকে বেটা। বিকালে সামিরের বাবা ফোন করে। ভেট্রি যেই বলবে, কাকু এখনো কিছু জানতে পারেনি, মুরব্বি বলে ওঠে, বেটা অনেক করেছো, আর লাগবে না, তুমি খুব ভালো ছেলে, আমি জানি তুমি যা করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমার ছেলেকে খোঁজা বন্ধ করো। ভেট্রি অবাক হয়, কাকু এভাবে বলছেন কেন, কি হয়েছে? কাকু বলে, বেটা এই ব্যাপার, পুলিশ বাড়িতে এসেছিল, তারা কি সব উল্টো পাল্টা বলে গেল, আমার স্বামীর নাকি কোন একটা রেখা নামের মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল, সে নাকি তাকে, আমার ছেলে আর যাই করুক কাউকে মারতে পারে না, এটা আমি জানি, কিন্তু পুলিশ আমার কথা শুনলোই না, অনেক কথা বলে গেল, আমার ছেলেকে খুঁজে পেলে নাকি ওরাই মেরে ফেলবে। বেটা তুমি ওকে খুঁজো না, ও যেখানে থাক ভালো থাক, আমি চাই না আমার ছেলে ওদের হাতে মরুক। ভেট্রি যে কাউকে বোঝাবে দাদু তার সুযোগই দেয় না। সিন কাট করে কারিগালানের কাছে আসে, যে মার খাওয়ার পর থেকে পাগল হয়ে আছে, মাথা খারাপ হয়ে গেছে, যে একটা ছেলে তাকে সবার সামনে কেলালো, সবাই তাকে দেখে হেসেছে, তার তো এলাকায় সম্মান থাকলো না, এইসব ভেবে তার খুব জিদ ওঠে। আর এর রিয়াকশনে আমরা দেখি কারিগালান মাটন রেবির কাছে এসেছে। কেন? তাকে বলছে একজনকে মারতে হবে, সে তাকে সবার সামনে মেরেছে, যে করেই হোক তাকে মারতে হবে। মাটনের চোখ কিন্তু ভিন্ন কিছুই বলছে, কারির কথা এটা তার জন্য হলেও করতে হবে। রবি বলে, যদি না করি তাহলে কি হবে? কারি বলে, আর কি, আমি আইজিকে গিয়ে বলে দেবো তার মেয়েকে তোরা মেরেছিস, আমি নিজের চোখে দেখেছি তাকে নিয়ে যেতে। মাটন বলে, ঠিক আছে মারছি। শিবাকে ইশারা করে। ব্যাকএন্ডে আমরা দেখছি কিভাবে একজন লোহার ডান্ডি উঠায় নিচ্ছে, ব্যাস একটু পরে ধাম করে তার পেছনে মেরে দেয়, তারপর শিবাকে সাইড করে কেউ সামনে আসে, কারিকালান সেখানে পড়ে মরে যায়। মুভি টুইস্ট বের হয়, আমরা দেখি আর কেউ না, আইজি দেবরাজ নিজেই, মানে এ কি নিজেই তার মেয়েকে মেরেছে, সামনে জানা যাবে। আইজি মাটনকে বলছে, এই খুনের পেছনে যে যে সামনে এসে দাঁড়াবে তাকেই সরাতে হবে, আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না। ঠিক আছে। পরের দিন ভোরে কারিগালানের বডি একটা ব্রিজে এমনভাবে পাওয়া যায় যেন সে মদ খেয়ে ড্রাইভিং করতে গিয়ে এভাবে অ্যাক্সিডেন্ট করে মরেছে। মাটনি তো এইভাবে সাজিয়ে রেখেছে, তার কেস এখানে ক্লোজ হয়ে যায়। ওদিকে সামিরের বোন ফোন করে ভেট্রিকে বলে তার বাবার অবস্থা ভালো না, সে সারাক্ষণ কান্না করে সামিরের জন্য, সে যেন তার ভাইকে খোঁজা বন্ধ না করে। ভেট্রি ভরসা দেয় সে অবশ্যই খুঁজবে। এর মাঝে 10 দিন পার হয়ে যায়। হেলেন ফিরে আসে গোয়া থেকে চার্চে। রুমে যেতে লাগলে ওই মুরব্বী ভেট্রির কার্ডটা দেয়। হেলেন রুমে এসে তার আর রেখার ছবি দেখে মনে করে সে যাওয়ার সময় তার কিছু একটা হয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি। মরার খবর হয়তো সে নিউজে পেয়েছে। ব্যাটারির কার্ডটা হাতে ছিল, নাম দেখে আগে ইউটিউবে ঘাঁটে, সেখানে দেখতে পায় সামিরও নিখোঁজ হয়ে গেছে আর তার বাবা তাকে খুঁজে বেড়াচ্ছে। হেলেনের ভরসা হয়, সেই বিকেলে ব্যাটারির অফিসে চলে আসে। পরিচয় দেয় সেই হেলেন। ও আসুন আসুন, ভিতরে আসুন। হেলেন বলে, আচ্ছা সামিরের কি হয়েছে? ব্যাটারি বলে, আমরাও তো জানি না, ওর বাবার সঙ্গে হুট করেই দেখা, সে বলল তাকে নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ, আমরা এই জন্য হেল্প করছি, আপনাদের ব্যাপারে একটু ডিটেলস জানতে চাই, একটু বলবেন? হেলেন কথা বলতে ছাদে আসে। হেলেন বলে, আমাদের পরিচয় একাডেমিক কোচিং থেকেই, আমি অনাথ ছিলাম, তাই সবসময় আমার মাঝে একটা কমতি ফিল হতো যে আমার কেউ নেই, বাট ওদের দুজনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আমি সবকিছু ভুলে গেছিলাম। সামির পড়াশোনার খরচ চালাতে একটা বিরিয়ানির দোকানে শেফের কাজ করত, সে খুব ভালো বিরিয়ানি বানাতে পারত। সেদিন ছিল আমার জন্মদিন, আমি কখনো এর আগে জন্মদিন পালন করিনি, কারণ এরকম কোনো সিচুয়েশন আসেইনি। সেদিন ওরা আমায় সারপ্রাইজ দেয়। আমার জন্মদিন উপলক্ষে সামির নিজের হাতে বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ায় আর আমায় পৃথিবীর সব থেকে বেস্ট গিফট দেয়, যাতে আমি খুব খুশি হই। সামির জাস্ট একজন হার্ড ওয়ার্কিং ছেলেই ছিল না, দেশ আর পরিবার নিয়ে সে ছিল খুব সচেতন, এই জন্য রেখা তাকে খুব পছন্দ করত। আমাদের কোচিং কোর্স শেষ হয়, তার 2 দিন পর আমায় গোয়া যেতে হবে, তাই রেখা দেখা করতে আসে। আমি সামিরের কথা জিগাইলে ও বলে ও নাকি জরুরি একটা কাজে আছে, পরে আসবে। আমি রেখাকে রুমে গিয়ে বসতে বলি, তখন ওর চেহারাটা শুকনো ছিল। এরপর প্রে করার পর বাসে উঠবো, তখনও দেখলাম সামির আসলো না। রেখার মন খারাপ, আমি বুঝতে পারছিলাম। আমি ভেবেছি যে সামির গ্রামে যাবে, এই জন্য হয়তো রেখার মন খারাপ। সেদিনের ওর মন খারাপের ফেস এখনো আমার চোখের সামনে ভাসছে। আমি যদি জানতাম এমন কিছু হতে চলেছে, আমি
ওকে ছেড়ে কখনো যেতাম না। ভেট্রি বলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা সামিরকে খুঁজতেছি, তোমার মাথায় যদি কোনো তথ্য বা কোনো কিছু আসে আমাদের জানিও, ঠিক আছে। এরপর এরা দুজন হেলেনের কথা আর তাদের ভাবনা নিয়ে শুরু থেকে ভাবতে শুরু করে, বাট কোনো হল পায় না। এর মাঝে ইন্সপেক্টর সেখানে আসে। ভেট্রিকে, জি স্যার আমি, বলুন সামিরের সঙ্গে তোমার কি সম্পর্ক, তুমি সামিরকে হেল্প করছো নাকি শুনি। ভেট্রি রেগে যায়, স্যার কি উল্টো পাল্টা বকতে এসেছেন এখানে, রেখাকে সামির মেরেছে এই কথা আপনি কোন প্রমাণের ভিত্তিতে তার বাবাকে বলেছেন। এক কথা দুই কথায় ভেট্রি ইন্সপেক্টরকে বলে সে আজই সঙ্গে দেখা করে তাকে তথ্য দিবে, সামির খুনি নয়, তাকে কিছু বলবে না। আচ্ছা তাই। রাজা ভেট্রিকে আইজির কাছে নিয়ে যায়। আইজি বলে তুমি কোন ভিত্তিতে সামিরকে নির্দোষ বলছো বলো। ভেট্রি বলে আপনি কোন প্রমাণের ভিত্তিতে সামিরকে অপরাধী বলছেন, আপনার মেয়ে তাকে পছন্দ করতো, সে কেন মারতে যাবে। সামিরের কোচিং ক্লাস শেষ হওয়ার 2 দিন আগে সে তার বাড়িতে ফোন করে বলেছিল যে সে বাড়িতে আসছে, তারপর তার ফোন বন্ধ। কোনো প্ল্যান থাকলে সে বাড়ির লোকদের কেন জড়াবে। আর তাছাড়া সামির যে খুনি নয় এর একটা বড় ক্লু আমার কাছে আছে, বাট আমি আপনাকে একাই বলবো। শুনতে এরা অবাক, কি প্রমাণ আছে এর কাছে। ভেট্রি রাজার সামনে বলতে চায় না, তাই সে বের হয়ে যায়। এরপর ভেট্রি বলে স্যার সামির একটা বিরিয়ানি হাউসে কাজ করত, যে ছেলে নিজের খরচ চালাতে বিরিয়ানির দোকানে শেফের কাজ করত, তার আপনার মেয়েকে মেরে ফেলে কি লাভ, বরং তার সঙ্গে সম্পর্ক রাখলেই তো ভালো হতো, তাই না, আপনার মেয়ে তাকে হেল্প করতে পারতো। স্যার আমরা যদি বিরিয়ানির দোকানে দোকানে খুঁজি তাহলে জানতে পারবো সামির কই ছিল আর তার সঙ্গে কি হয়েছে। আইজির তো বিচে চিপাই উঠে যায়, এ তো তার কাছাকাছি পৌঁছে গেছে। ভেট্রি বলে স্যার আপনি খুঁজে দেখেন, পাওয়া যাবে, বলে সে সেখান থেকে চলে যায়। আইজি এখন পড়ে যায় চিন্তায়, যদি ধরা পড়ে তাহলে কি হবে। পরদিন ক্যামেরা ঠাস ঠাস করে কিছু বিরিয়ানির দোকান দেখায়। শেষের দোকানে এরা বসে বিরিয়ানি খাচ্ছে। মালাই বলে ভাই আমরা তো 40টার মতো দোকান দেখলাম, এখনো তো কোনো তথ্য পেলাম না। তার গল্প করছে আর খাচ্ছে। আমরা দেখি শিবা সেখানে এলো, দোকানদারের সঙ্গে কথা বলছে, সে টাকার পেটি বের করে দেয়। এরা খাবার শেষ করে যাবে, দেখে লোকটা অনেকগুলো টাকা গুনছে। মালাই ভেট্রিকে বলে থামতো, বলে ফিরে গিয়ে শিবাকে বলে ভাই একটু খুচরো লাগবে, দিন না। তার নাম্বারে নোট দিয়ে খুচরো নিয়ে তারা সেখান থেকে চলে যায়। স্টুডিওতে যাচ্ছিল, হরিণের বাচ্চা ফোন করে বলে সে তার বাড়িতে এসেছে বাবার সঙ্গে। আরে পাগল কি করেছো, আমি এখনো বাড়িতে কিছু বলিনি, মা তোমার উপর খুব রেগে আছে। মিশা বলে আমার শাশুড়িকে আমি দেখে নিচ্ছি, তুমি বাসায় এসো। দু একটা কথা বলে আন্টিকে পটিয়ে নাই। সে বুঝতে পারেনি তার ছেলে হীরের টুকরো। আন্টিও গলে যায়, ভিতরে আসতে বলে। একটু পর এরাও আসে। তারপর আর কি হবে বুঝতেই তো পারছেন, বিয়ে শাদী হবে, হোক তারা বিয়ে শাদী করুক, তারপরে তো বুঝতে পারবে আলু কত করে কেজি। ওদিকে রাজা চিন্তায় পড়ে গেছে, ভেট্রির কাছে এমন কি প্রমাণ আছে যে সে আইজিকে বললো আমাকে বললো না। সামিরের ব্যাপারে তো গ্রামের সবাই ভালোই বললো, তাহলে কি আমি শুধু সামিরের খোঁজেই ফেসে গেছি, আইজি তো আমায় কিছু বললো না। এইসব ভেবে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে হিরো আলমের কাজিন দুলাভাই নদীতে গড়ায় মাছ ধরতে বিজি। একটু পর সেখানে আইজি আসে। তারপর ভেট্রির ব্যাপারে বলে যে একটা ইউটিউবার ঝামেলা করতে পারে, আমাদের সবকিছুর পেছনে ও লেগে যেতে পারে, তো ওকে রাস্তা থেকে সরাতে হবে। মাটন বলে হয়ে যাবে। আইজি বলে কিন্তু এই কাজ আমাদের লোক দিয়ে নয়, বাইরের কাউকে দিয়ে করাতে হবে। হয়ে যাবে, চিন্তা করেন না। এর 2 দিন পর এরা বিচে বসে একটু সময় কাটাচ্ছে। মিশা বলছে আচ্ছা তোমার এই প্রফেশন কি পাল্টানো যায় না, আমার না কেমন জানি ভয় করে, তুমি যা করছো এটা সবার চোখে ভালো লাগবে না, পলিটিক্স থেকে দূরে থাকা ভালো নয়। ভেট্রি বলে আরে কিছু হবে না, চলো আইসক্রিম খাই। নিয়ে যাচ্ছিল, মাটনের পাঠানো মাস্ক পরা লোকেরা ভেট্রির উপর হামলা করে দেয়। ভেট্রি তো তাদের সামলায়, কিন্তু মিশা খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ মারামারি চলতে চলতে ভেট্রি মার খায়। শেষে সবাই মিলে তাকে ধরে ফেলে। একজন মারতে যাবে, মিশা এসে তার মাথা নিচু করে আর দায়ের সাইড গিয়ে মিশার মাথায় লাগে, যাতে সে সেখানকার হেলনার লোহার হাতলের উপর পড়ে বেহুশ হয়ে যায়। ভেট্রি তো আরো রেগে যায়। মারটারি খেয়ে এরা সেখান থেকে পালিয়ে যায়। ভেট্রি মিশাকে কোলের উপর নিয়ে দেখে তার মাথা ফেটে গেছে, অনেক ব্লিডিং হচ্ছে। হসপিটালে নিয়ে আসা হয়। চেক করে ডক্টর জানায় আঘাত বেশ জোরই লেগেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, এই জন্য হুঁশ ফিরতে কমসে কম 24 ঘন্টা লাগতে পারে। ততক্ষণ ভেট্রি হসপিটালে থাকে, কিছু তো করার নেই। ভাবতে থাকে কে হতে পারে, কার তাকে অ্যাটাক করতে পারে। ওদিকে মাটন সবাইকে শাসাচ্ছে যে তারা মিস করেছে কেন, এখন তাকে দেখতে হবে। তাদের সবাইকে যার যার কাজে যেতে বলে। রাজা এখনো কেসের কোনো মাথা খুঁজে পায়নি। মিশার হুঁশ ফিরেনি। কাকু তার ছেলের জন্য রোজ নামাজ পড়ে দোয়া করে যাচ্ছে। তার বোনেরা তার অপেক্ষায় আছে। হেলেন বাইবেল পড়বে, তাই সামিরের দেওয়া গিফটের উপর থেকে তার তসবিটা নিতে ধরে যাতে ক্রেসটা পড়ে যায়। আর তার ভিতর থেকে বের হয় একটা মেমোরি কার্ড। কাহিনীর মোড় ঘুরতে চলেছে। হেলেন মেমোরিটা হাতে নিয়ে দেখতে থাকে আর মনে পড়ে শেষবার রেখা তার রুমে মন খারাপ করে বসেছিল, হয়তো সেই রেখেছে। হেলেনকে রেখে ক্যামেরা রাজার কাছে নিয়ে আসে। তার সহকারী এসে বলে স্যার একটা নিউজ আছে, সাম কাইন্ড অফ গুড নিউজ বলতে পারেন। মোবাইল ডিটেলস পাওয়া গেছে। তো সেখান থেকে জানতে পারা যায় যে রেখার ফোনের লাস্ট লোকেশন যেখানে, সামিরের লাস্ট লোকেশন সেইখানেই। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো স্যার কারিগালের ফোনটাও শেষবার ওখানেই বন্ধ হয়েছে। এটা ছিল রাজার জন্য একটা বিগ থ্রু। কোথায় সেই জায়গা? কাকু বলে ওই ক্রোমপেটের সুপার বিরিয়ানি গোডাউন, যার মালিক মাটন রবি। স্যার 4 বছর আগে তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, কিন্তু অবাক করার ব্যাপার হলো এখন তার বিরুদ্ধে কোনো মামলাই নেই। সে এখন বিজনেসম্যান। রাজা মাটন রবির নামটা মার্ক করে আর সেন কাট করে হসপিটালে আসে। হেলেন সেখানে
এখানে আসলো। এরা বাইরে ছিল। কি ব্যাপার, তুমি এখানে? হেলেন বলে, তুমি বলেছিলে না কিছু পেলে আমায় জানাতে, এই দেখো আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। তারা হুড়ো করে ফোনে উঠায়, তারপর ভিতরে গিয়ে একটা না দুইটা ভিডিও দেখতে পাই। ভিডিও দেখে মালাই বলে, এ লোকটাকে কই যেন দেখেছি, চেনা চেনা লাগছে, কই দেখেছি। মাথায় একটু চাপ দিলে মনে পড়ে, ও বিরিয়ানির খাওয়ার ওখানে টাকা ভাঙতি করে নিয়েছিলাম, মনে আছে তোর? ভেট্রি বলে, তুই শিওর তো? হ্যাঁ। ভেট্রি সেই বিরিয়ানির দোকানে এসে মুরব্বীকে শিবার ছবি দেখিয়ে বলে এর সঙ্গে দেখা করতে হবে জরুরি। মুরব্বী তো তাদের লোক, ভেট্রিকে গোডাউনের ঠিকানা দিয়ে দেয়। সে চলে গেলে মুরব্বী সঙ্গে সঙ্গে শিবাকে ফোন করে বলে, একজন খোঁজ নিতে এসেছিল তোর, আমার সন্দেহ লাগলো তাই ওকে গোডাউনে যেতে বলেছি, একটু দেখে নে। শিবা বলে, ঠিক আছে, ওকে আসতে দে, আমি দেখে নিচ্ছি। একটু পর তার পান্টারদের নিয়ে চলে আসে সেখানে। ভিতরে গিয়ে দেখে কেউ নেই। কে তুই? সামনে আয় তো দেখি তোর চোপাটা। খুঁজতে থাকে। পেছন থেকে ভাই এসে এক এক করে মারা শুরু করে, এক এক করে সবাইকে মারে। শিবা বুঝতেই পারে না কোথায় থেকে অ্যাটাকটা হচ্ছে। যাক, লম্বা একটা মারামারি হয়। সবাই যখন শেষ, ভেট্রি শিবার সঙ্গে লাগে। হিরো তো হিরোই হয়। শিবা তাকে কিছুই করতে পারে না, কিন্তু সে তাকে জুতবাত পেটায়। মেরে মুড়ে ভেট্রি শিবাকে জিজ্ঞেস করে, বল সামির কই, কি করেছিস ওর সঙ্গে, কোথায় ও? মার যেহেতু খেয়েছে স্বীকার তো করতেই হবে। এবার শিবা যা বলে মনোযোগ দিয়ে শুনুন। তো শিবা বলে, প্রথমে আমরা 100 থেকে 150টার দোকান দিয়ে বিরিয়ানির বিজনেস শুরু করি। এক জায়গায় বিরিয়ানি রান্না হয়ে সবগুলো জায়গায় সেগুলো আবার ডেলিভারি হতো। ভালোই চলছিল। সময়ের সঙ্গে সঙ্গে দোকানও বাড়তে লাগে, আর তার সঙ্গে গোশতের চাহিদাও বাড়তে লাগে। এখানে গোশত 600 থেকে 700 করে কিনতে হয়, অথচ রাজস্থানে 300 দরে পাওয়া যায়। আমরা রাজস্থান থেকে গোশত আনা শুরু করি, কিন্তু এখানে প্রবলেম হলো রাজস্থান থেকে ট্রেনে করে গোশত আসতে 2 দিন সময় লেগে যায়, যাতে গোশত নষ্ট হয়ে যায়। বরফে করেই আনা হয়, কিন্তু ফ্রিজিং তো আর নয়, তাই গোশত নরম হতো, গলে যেত, একটা পচা গন্ধ আসতো। সেগুলো পরিষ্কার করে আশেপাশের দোকানে আমরা সাপ্লাই দিতাম, আর বাকিটা দিয়ে বিরিয়ানি বানানো হতো। মানে কি খাচ্ছি আমরা, হতেই পারে এমনটা, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা যাক, তো এই কাজের জন্য হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন, রেলওয়ে, পুলিশ, লোকাল পুলিশ সবাই টাকা পেত। খোঁজ পেয়ে একদিন আইজি আমাদের কাছে আসে তার প্ল্যান নিয়ে। কি প্ল্যান? পাকিস্তান ও আফগানিস্তান থেকে লবণ খুব সহজে রাজস্থান, পাঞ্জাব বর্ডার হয়ে ইন্ডিয়াতে ঢোকে। লবণ মানে তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, ওইটাই। অফিসাররা যে মাল জব্দ করে তার হিসেব দেখাতে আইজি কে হ্যান্ড ওভার করে। আইজি সেই মাল গায়েব করে দিতে চায়, কিন্তু তামিলনাড়ুর বর্ডার গার্ড খুব স্ট্রিক্ট। তাদের কাছে ধরা পড়লে হিসাব ওপর অব্দি যাবে, আইজি গরমিল করতে পারবে না। আবার আমরা যেহেতু গোশত সেদিক থেকে নিয়ে আসি, সেই জন্য সে আমাদের অফার দেয় যে গোশতের মাঝে করে আমরা যেন তার মাল নিয়ে আসি, এতে সে আমাদের বিজনেসের দিকেও খেয়াল রাখবে আর কমিশনও দিবে। যেহেতু আমাদের ফায়দার ডিল, তাই আমরা রাজি হই। বিজনেস খুব ভালোই চলতে থাকে। মাঝে নতুন শেফ হিসেবে যোগ দেয় সামির। তো একদিন সে রান্না করতে গিয়ে দেখে গোশত নরম হয়ে গেছে আর কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে। নষ্ট হয়েছে মনে করে ফেলে দিয়ে সে নতুন গোশত নিতে যায়। যে গোশত সাইজ করার দায়িত্বে আছে সে বিজি থাকায় সামিরকে গোডাউন থেকে গোশত নিতে বলে। সামির গিয়ে নতুন একটা পিস বের করে তার একটা রান কেটে নেয়। তারপর সাইজ করার জন্য মাছ বরাবর যে দা দিয়ে একটা মারে, ধুলের মতো কিছু উঠতে থাকে। কিরে, গন্ধ এমন কেন? রানটা উল্টে দেখে ভিতরে তো শর্মা বানানো। বুঝতে পারে এটা কি হতে পারে, সে খানিকটা টেনশনে পড়ে যায়। রাতে সেটা নিয়েই রিসার্চ করতে থাকে যে এটা কি বা কেমন, বা এর ক্ষতিটা কত বড়। সময় ঘুমিয়ে পড়েছে, সামিরের আর ঘুম ধরে না। রাত অনেক হয়েছে। মাঝ রাতের দিকে গাড়ির শব্দ। কি ব্যাপার, কি হলো? কৌতূহল নিয়ে ট্রাকের পিছু নেয়। ট্রাক থেকে মাল নামানো হয়, সেগুলো গোডাউনের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। সামির সেগুলো দেখার জন্য ছাদের উপর দিয়ে গিয়ে সিঁড়ি লাগিয়ে গোডাউনের জানালার কাছে যায়। দেখে ভিতর থেকে গোশতের দলা বের করা হচ্ছে, আর তার ভিতরে শর্মার মতো পেঁচানো এইসব কি জানো। সামির সেগুলো ভিডিও করতে থাকে। একটু পর সেখানে একটা গাড়ি আসে। আলোতে গাড়ির কালার আর নাম্বার খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। দরজা খুলে একটা হাত বের হয়, মানুষ বের হয় না। শিবা এগিয়ে যায়, তার সঙ্গে কথা বলছে। কিছু কার্টুন তার গাড়ির ভিতরে রাখা হয়। একটু পর গাড়ি সেখান থেকে চলে যায়। পরদিন সকালে রেখা চার্চে যাচ্ছিল। সাবির ফোন করে বলে, আমিও চার্চে আছি, তোমার সঙ্গে কথা আছে জরুরি, আর একটা ভিডিও পাঠিয়েছি, সেটা একটু গোপন ভাবে দেখো। ঠিক আছে। রেখা ভিডিও প্লে করে প্রথমে বুঝতে পারে না যে এইসব কি হচ্ছে, তারপর আস্তে আস্তে বুঝতে পারে। তারপর রেখার যে একটা রিয়াকশন আমরা দেখতে পাই, সে যে একটা রিয়াকশন দেয়, এতে স্পষ্ট বোঝা যায় যে সে কি দেখলো। গাড়ির নাম্বার আর হাত দেখে তো সে বুঝে যায় এটা কি। রেখা যেন আকাশ থেকে পড়লো, কারণ সে কখনো ভাবেইনি তার বাবা এমন কিছু করতে পারে। তার ভেতরটা হয়তো ছটফট করছে বাবাকে বলার জন্য বা রাগারাগি করার জন্য, কিন্তু বলতে পারছে না, কারণ এটা তো সেফ নয়। সামির অপেক্ষা করছে। একটু পর দেখে সেই গাড়ি যেটা কাল রাতে সে দেখলো সেটাই আসছে। আর এটা এখানে কেন? ভিতর থেকে বের হয় রেখা। তারপর রেখা তার বাবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। আইজি সামিরের সঙ্গে হাত মেলাতে হাত বের করলে সামির বুঝতে পারে ঘটনাটা কি ঘটেছে। রেখার বাবা চলে গেলে সামির বলে, আচ্ছা যা হয়েছে হয়েছে, সব বলে যাও, আমিও বলে যাচ্ছি। রেখা বলে, কি বলছো? সে আমার বাবা হতে পারে, বাট যা করেছে এটা কি খুব সামান্য ব্যাপার?
তখন সামির নেশার কিছু সাইড ইফেক্টের ব্যাপারে বলে যে কোনো জাতি বা কোনো দেশকে ধ্বংস করতে চাইলে তাদের নেশা ধরিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না। তার মানে কতটা ডেঞ্জারাস এই নেশা। এটাকে বলে সবকিছু পরে দেখা যাবে, তুমি আগে ওদিক থেকে সব ছেড়ে ছুড়ে আজ রাতেই ওখান থেকে বের হয়ে আসো, ওখানে থাকা যাবে না, কোনো রিস্ক নেওয়া যাবে না, তারপর আমরা যা করার করবো। এদিকে এরা তো ঠিক প্ল্যান করছে, বাট ঝামেলা ওইদিকেও হয়ে গেছে। শিবার একটা লোক শিবাকে ডেকে এনে দেখায় যে কেউ সিঁড়ি ইউজ করেছে গুডাউনে দেখার জন্য। শিবা ছাদের উপরে গিয়ে ভালো করে চেক টেক করে দেখে, তাই তো কেউ এখানে এসেছে বোঝা যাচ্ছে। ব্যাস রাতে সব কাজের লোকদের ডেকে সবার ফোন টেবিলে জমা করে রাখে। তারপর এক এক করে সবার ফোন চেক করে যে ক্যামেরায় এখানকার কোনো ভিডিও আছে কিনা বা কেউ কোথাও শেয়ার করেছে কিনা। এইভাবে চেক করতে করতে সবার ফোন চেক করা হয়, কিন্তু কারো কাছে এখানকার কোনো ভিডিও পাওয়া যায় না। যে যার মতো কাজে চলে যায়। শিবা সেটাই ফোন করে মাটনকে বলছে যে সবকিছু চেক করা হয়েছে কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। সেই সময়ই সামির ব্যাগ ট্যাগ নিয়ে কোয়ার্টার থেকে বের হতে সামনে পড়ে যায় শিবা থামায়, সবাইকে দেখা করতে বললাম, সবাই এলো, তোকে তো দেখলাম না, কই ছিলি তুই? সামির বলে, ভাই বাবা তো খুব অসুস্থ, তাই গ্রামে যেতে হবে, আমি ম্যানেজারকে বলেছি। ওকে যাবে, আবার ডাকে, তোর ফোনটা দে তো। সামিরের কলিজা শুকে যায়, হা করে থাকে, কিরে ফোনটা দে ভাই। ফোন হ্যাঁ দে। নেওয়ার জন্য এগিয়ে আসে, পাগল স্বামীকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। শিবাই সবাইকে ডাক দেয়, এদিকে আয় রে। স্বামীর সামনের দিকে দৌড়াচ্ছে, সামন থেকে আবার মাটন আসে। বেচারা খুব বাজেভাবে ফেসে যায়, ধরা পড়ে, মেরে মুড়ে আটকে রাখে। তারপর মাটন আইজিকে ফোন করে সবকিছু বলে দেয়, এই ঘটেছে। তাকে তো আমরা ধরেছি, কিন্তু আরো একটা প্রবলেম হয়েছে। কি? সে আপনার মেয়ের কাছে ভিডিওটা শেয়ার করেছে। সে আর আপনার মেয়ে ক্লাসমেট, তারা খুব ভালো বন্ধু। আমি একে দেখছি, আপনি আপনার মেয়েকে দেখুন। তখন আইজের মনে পড়ে সকালে যার সঙ্গে দেখা করে আসলো সামির। তাহলে এখন মেয়ে কই? রেখা এখনো চার্চে বসে বসে সামিরকে ফোন দিচ্ছে, কিন্তু ফোনে পাচ্ছে না। তার বাবা আসে, রেখা চলো বাসায় চলো। রেখা বলে ওঠে, সামির কই বাবা? সামির? কোন সামির? বাসায় চলো। বাবা আমি খুব ভালো করে বুঝতে পারছি, বলো সামির কই? তা না হলে আমি ভিডিওটা পাবলিক করে দেবো, আমাকে সামিরের কাছে নিয়ে চলো। উপায় যেহেতু নেই, আজই তাকে সঙ্গে নিয়ে যায়। একটু পর আস্থানে আসে, গাড়ি থেকে নেমে রেখা যাবে, তার বাবা আগে ফোন নিয়ে নেয়। সামিরকে মেরে মাঝখানে এমন করে রাখা হয়েছে। রেখা এসে দেখে তার অবস্থা খুব খারাপ। সে তো কান্না শুরু করে। সামির বলে তাকে পয়জন দেওয়া হয়েছে, সে হয়তো বেশিক্ষণ বাঁচবে না। সামির বলছে, আমি আমার মৃত্যু নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমার দুটা বোন আর বাবার কি হবে। রেখা তো কিছু বুঝতে পারছে না, জাস্ট কেঁদে যাচ্ছে। সামির তার সামনেই মরে পড়ে যায়। রেখা যেন একদম ভেঙে যায়। তার বাবা তাকে টেনে নিয়ে যাবে। রেখা হাত ছাড়িয়ে নিয়ে পয়জনের বোতল সেখানেই ছিল, নিয়ে একটা রুম না বাথরুম কার ভিতরে যেন গিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। তার বাবা খুলতে বলে, রেখা খুলবে না। সে বলছে, তুমি যা করেছো অনেক বড় অন্যায় করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। যখন আপনজন চলে যাবে তুমি বুঝতে পারবে যে আপনজন চলে যাওয়ার ব্যথাটা কি। সে দরজা খোলে না। রেখা বলে, বাবা এটা শেষ নয়, তুমি অবশ্যই ধরা পড়বে। সে পয়জন খেয়ে নেয়, আর কিছুক্ষণ পর সেখানেই মারা যায়। শিবা বলছে, আজই তার মেয়ের মৃত্যুর সঙ্গে জড়িত, এটা মানুষ জানলে তার সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য এটা আত্মহত্যা প্রমাণ করতে আমাদের বলেছিল গাড়ি বিচে রেখে দিতে, তাই আমরা রেখে এসেছি। ভেট্রি আরো কিছু জিজ্ঞেস করবে, পিছনে কেউ এসেছে, তাকাতেই আইজি তাকে মেরে দেয়। ভেট্রি তো বেহুশ। শিবা সবকিছু ভেট্রিকে বলে দিয়েছে, মাটন তো শুনতেই পেলো, সে তাকে মেরে দেয়। স্ক্রিনের আলো নিভে যায়। আর একটু পর যখন সিন চালু হয়, দেখি ভেট্রির হুঁশ ফিরিয়ে এনে আইজি তার ঘাড়ে এইভাবে পা দিয়ে ফোন চেক করছে। ভিডিও ডিলিট করার আগেই মিশার একটা ফোন আসে। এটা তো মজা নিচ্ছে। কল রিসিভ করে স্পিকার দেয়। মিশা বলে, তুমি কোথায় আছো আমি জানি না, তাড়াতাড়ি এসো, আমি তোমায় দেখবো। ভেট্রি বলে, তুমি চিন্তা করো না, আমি আসছি। কি তুই যাবি? এত কনফিডেন্স? একটা লাথি মারে চটকে পড়ে যায়। তার অবস্থা ভালো না, সে তখন কিছু করতে পারবে না। তার লোকদের মারার অর্ডার দিয়ে এরা মশা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তাদের লোক মারতে গেলে ভেট্রি উঠে যায়। একজন যখন পড়ে যায় তখন এরা বুঝতে পারে এখন আর যাওয়া যাবে না। এরপর শুরু হয়, তো এতক্ষণ হিরো খেয়েছে, এখন তো মারবে। সে সমানে বসে যাচ্ছে, লম্বা একটা মারামারি হয়। তো লোকজন শেষ হলে মাটন সামনে আসে, সেও যখন খায়, আইজি ভেট্রিকে একটা লাথি মেরে যে একটা মোশন নেয়, ওই ও কাকা, আগে ওভার অ্যাক্টিংটা তো ঠিক করুন, তারপর না হয় অ্যাকশন করেন। যাক, হিরো হওয়ার স্বপ্ন কান্না ভালো লাগে। যাক, লম্বা একটা মারামারি হয়। মাটন তো বিরিয়ানি হয়ে যায়, তার খেল শেষ। তারপর দুজনের মাঝে চলে। পপুলার মুভিতেই ফাইট সিনে কোনো লজিক থাকে না, আর এখানে আমি কি খুঁজবো? এখানে তো ভুলের বস্তা। যাক, শেষ সময় আইজি গান তাক করে, কিন্তু শুট না করে রোদ পোয়াচ্ছে। ও কাকা, কখন গুলি করবেন? আর হিরো তো হিরো নয়, সে তো ফিজিক্সের জাদু করে গান তার হাতে নিয়ে নেয়। তারপর তার লোকদের মেরে বলে, সবাইকে তুই মেরেছিস এমনটা বোঝানো হবে, আর তাদের সঙ্গে ডিল করতে গিয়ে ওরা তোকে মেরেছে এমনটা বোঝাবো। এ বলে দুজন মারামারি করতে করতে হিরো ভিলেনের পেটের ভিতরে রড ঢুকিয়ে দেয়। ওদিকে রাজা আবার এসে গেছে, মানে পুলিশের এতক্ষণ লাগলো এখানে আসতে। সে ভিতরে যাওয়ার আগেই গোডাউনটা ব্লাস্ট হয়ে যায়, যাতে সবাই পুড়ে যায়।
এখন ডিরেক্টর কি জায়েদ খানের জাভা ভার্সন নাকি আমি বুঝলাম না। যদি আইজিকে মারবেই তাহলে সরাসরি গুলি করুক, রড ঢুকানোর কি দরকার ছিল? তারপর সবাইকে যদি আগুন দিয়ে পোড়ানোই হবে তাহলে হিরো সবাইকে মেরে আইজিকে ফাঁসালো কি করে? সব প্রমাণ তো আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল না? একেবারেই পুড়ে মারতো সবাইকে, তাহলে বেশি শাস্তি পেত। যাক, সিন কাট করে কয়েকদিন সামনে আনে রাজার কাছে। তার অফিসে ভেট্রি মেমোরি রেখে গেছে, যার ভিডিও দেখে রাজা বুঝে গেছে আইজি জাস্ট তাকে ইউজ করেছে। এই প্রমাণ ইউজ করে সে তার মতো কিছু একটা ফয়সালা করতে পারবে। ভেট্রি চলে আসে সামিরের গ্রামে, তার বাবাকে সত্যিটা বলে দেয় যে সামিরকে মেরে ফেলা হয়েছে। প্রথমে তো কাকু শান্ত হয়ে যায়, পরে চোখে পানি দিয়ে কান্না লুকানোর চেষ্টা করে। তার মেয়েদের কি হবে সেটা ভেবে সে আফসোস করতে থাকে, কারণ তার তো বয়স হয়েছে, যে কোনো সময় তার কিছু একটা হতে পারে। ভেট্রি ভরসা দেয় আজ থেকে সে তাদের খেয়াল রাখবে, সে তাদের নিজের বোনের মতো করে আদর করবে। ক্যামেরা তাদের ফলো করে, আর শেষের এই সিনটা একটু মনে টাচ করে মুভিটা এখানেই শেষ করে দেয়। আমরা নিজেকে চেনা বা জানার জন্য কার কাছে না যাচ্ছি, কি না কি করছি, অথচ ধর্মে বিবেকে কত সুন্দর করে বোঝানো হয়েছে যে যদি আপনার মনে হয় আপনি বিবেক ছাড়া কাজ করছেন, বুঝবেন এর মানে আপনার দ্বারা অন্যায় কাজ বেশি হচ্ছে। ভালো করে মনে রাখুন, খারাপ কাজ কালির মতো, আর আমাদের মন হলো সাদা। একটা খারাপ কাজ করলে আমাদের মনে একটা দাগ পড়ে যায়, তার মানে যত খারাপ কাজ করবেন মনটা তত তাড়াতাড়ি কালো হয়ে যাবে। আর যত মন কালো হবে তার ইফেক্ট এমন হবে যে ভালো কাজ আপনার আর ভালো লাগছে না। আপনি ভালো কিছু থেকে সবসময় দূরে থাকছেন, চাইলেও ভালো কাজে অংশ নিতে পারছেন না, পারবেন না। একটা মানুষের মন কতটা কালো হলে সে নিজের মেয়ে, বাবা মা, ভাই বোন, রক্তের যে কোনো কারোর সঙ্গে বেইমানি, নিমক হারামি, ধোঁকাবাজি বা যে কোনো অন্যায় করতে একবারও ভাবে না, একবারও কাঁপে না, বরং সেই অন্যায়কে কভার আপ করতে লেগে পড়ে। যদি আপনার বেলায়ও এমন হয় যে ভালো কিছু ভালো লাগছে না, অন্যায় করতে দ্বিধা হয় না, খারাপ কাজে মজা লাগে বা করার পর আফসোস হয় না, তাহলে বুঝবেন আপনার মনটাও কালো হয়ে গেছে। শুধু কালো না, কয়লা হয়ে গেছে। বাঁচতে চাইলে ধর্মের পথে চলুন, ভালো কাজ করুন, ভালোভাবে করুন, চাই ইচ্ছে হোক বা না হোক। আচ্ছা, তো এমন আরো একটা ভালো কাজ হলো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ফেসবুকে গিয়ে একটু ফলো করে দিন, সেটাও একটু ভালো কাজ, ঠিক আছে? আর উপরে যে হকারি করে আছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটার মাঝে ভালো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? বি কেয়ারফুল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।